জুন মাসের শেষের দিকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে আমি হায়ার ম্যাথ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে কয়টা অধ্যায় আছে বোর্ডের যাবতীয় সব এমসিকিউ আমি সলভ করিয়ে দিব। তো তোমাদের কাছে আমার এটাই চাওয়া থাকবে যে তোমরা ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিবা এবং তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা, অথবা তোমরা কমেন্ট বক্সে মেনশনও করতে পারো। তা আমরা সরলেখা চ্যাপ্টার আজকে যাবতীয় যা যা টাইপ আছে আমরা টাইপগুলো ধরে ধরে সলভ করব এবং তোমাদেরকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগিয়ে দিব, বুঝিয়ে দিব। এই সময়টা থেকে আমরা কীভাবে এডমিশন প্রিপারেশন নিতে পারি সেই বিষয়গুলো আমি আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো, আমরা প্রথমত হচ্ছে থিওরি একটু আলোচনা করব। কোন থিওরিগুলো আলোচনা করব? আমরা পোলার এবং কার্তেশীয় যে কনভার্সনগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তুমি আগে একটা বিষয় চিন্তা করো, এইটা কি? এটা হচ্ছে একটা কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। একটা পয়েন্ট আমি ধরলাম হচ্ছে এক্স কমা ওয়াই। এটা তুমি কিভাবে যাবা? যদি তুমি এক্স কমা ওয়াই ফর্মেটে যাও সেটাকে আমরা বলবো কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না? আবার কিন্তু আরেকটা তার ওয়ে আছে, সেটা কিভাবে বলো তো? আর কমা থিটা আকারে। এই যে আর কমা থিটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কি পোলার। বুঝছো? এত ডিপে আমরা যাব না, আমরা জাস্ট উপর উপরে আলোচনা করব। তুমি যদি কার্তেশীয়তে যাও তো প্রথম হচ্ছে এক্স বরাবর যাবো আমরা, তারপর কি ওয়াই পরিমাণ উপর উঠবো। আর যদি সেটা আর কমা থিটা ফর্মেটে থাকে তো বিষয়টা হচ্ছে কি, দেখো এই যে এক্স এর সাথে আমরা থিটা ডিগ্রি কোণ করে এই যে অতিভুজটা এটা হচ্ছে আর, এভাবে আমরা চলে যাবো এই পয়েন্টে। এখন যা যা সূত্র লাগে আমরা এটা প্রথমত জানবো। আর স্কোয়ার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের জানা উচিত। তারপর জানা উচিত এক্স ইকোয়ালস টু হচ্ছে কি আর কস থিটা, ওয়াই ইকোয়ালস টু হচ্ছে কি আর সাইন থিটা। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবং তুমি আসলে থিটা কেমনি বের করবা? থিটা হচ্ছে চারটা কোয়াড্রেন্টের চারটা। যেমন আমরা জানি এটা কি বলতো, প্লাস প্লাস প্রথম কোয়াড্রেন্ট, এটা কি মাইনাস প্লাস, এটা কি মাইনাস মাইনাস, এটা হচ্ছে কি প্লাস মাইনাস, আমরা কিন্তু জানি। ধরো কোনো একটা বিন্দু দিল কার্তেশীয়তে দুইটাই পজিটিভে আছে, অর্থাৎ ধরো টু টু হইতে পারে। তো এই যে প্রথম চতুর্ভাগ যদি আমরা চিন্তা করি, প্রথম চতুর্ভাগে থিটা হয়ে যাবে কি জানো? ডাইরেক্ট ট্যান ইনভার্স দিবা মডুলাস ওয়াই বাই এক্স, ঠিক আছে? আর যদি দ্বিতীয় চতুর্ভাগ থাকে বা কোয়ার্ডেন্ট আমরা যাই বলি না কেন, সেটা হচ্ছে কি, দেখো দ্বিতীয় কোয়ার্ডেন্টে কিন্তু আমরা জানি একটা পয়েন্ট ধরলাম এটা, এটা অ্যাঙ্গেলটা কত? এক্স থেকে পজিটিভ দিকের সাথে এতটুকু ধরলাম, এটা কি 180 থেকে কিছু পরিমাণ কম। সেখানে আমরা বলবো 180 মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। বুঝছো? এখন যদি তৃতীয় কোয়ার্ডেন্ট বলে তো ওই ক্ষেত্রে থিটা কি হয়ে যাবে? ধরলাম এটা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি দেখো যদি এখান থেকে চিন্তা করি 180 থেকে অনেকটাই বেশি, তাহলে এটা হয়ে যাবে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না? একদম সোজা কিন্তু। আর যদি চতুর্থ কোয়ার্ডেন্ট বলে একদম সোজা ভাই, একদম প্রথমটার মতোই, জাস্ট এটা মাইনাস সাইন দিয়ে দিবা, মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। একদম সোজা কিন্তু ছিল। এখন এই টাইপ থেকে আমাদের কি কি এমসিকিউ আসছে, এমসিকিউগুলো আমরা সলভ করা ট্রাই করব। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্কটা কত? আমি তোমাকে মাত্র বললাম যে পোলার মানে কি আর কমা থিটা, তাহলে আর এর মান এখানে 2 দিছে, থিটা মান কি দিছে? 120 ডিগ্রি দিছে। এক্স এবং ওয়াই এর মানটা বের করতে বলছি, কিন্তু কার্তেশীয়। তাহলে এক্স মানে কি একটু আগে পড়িয়েছিলাম তোমাকে, আর কস থিটা, তাই না? তাহলে আর এর মানটা কত? 2। তাহলে আমরা কিন্তু এখানে 2 কস 120 দিয়ে দিলাম। এখন আমাকে বলো কস 120 এর মানটা কত? তোমার হাতে ক্যালকুলেটর আছে, কজ 120 এর মান দেখবা মাইনাস হাফ, অর্থাৎ এটা আলটিমেটলি -1 হয়ে যাবে। এবং তুমি যদি ওয়াই এর মানটা চিন্তা করো তাহলে কি আসবে? আর সাইন থিটা, তাই না? তাহলে এখানে আর এর মানটা আমাকে বলো তো, আর এর মানটা কত ছিল? 2। আর এখানে কি দিব আমরা? সাইন 120 দিয়ে দিব। তো আলটিমেটলি চিন্তা করলে সাইন 120 এর মান হচ্ছে কি √3/2, অর্থাৎ আলটিমেটলি কাটাকাটি করে কি পাচ্ছি আমরা? √3। তাহলে আলটিমেটলি আমরা যদি দুইটা একসাথে বলি তাহলে এক্স এর মান হচ্ছে কি -1 এবং ওয়াই এর মান হচ্ছে কি √3। তাহলে উত্তর হচ্ছে -1, এখানে একটা মাইনাস দিতে হবে, বুঝছো? তাহলে বি নাম্বারটা হচ্ছে উত্তর হয়ে যাবে। দেখি আমরা পরে ম্যাথটা কি বললো। কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এত হয়ে গেলে পোলার স্থানাঙ্ক কত হবে, তাই না? আচ্ছা, যেহেতু এক্স কমা ওয়াই দিচ্ছে তাহলে আমাকে বললো পোলারটা বের করতে। পোলার মানে কি আর কমা থিটা। আচ্ছা, আর এর মানটা জানি কেমনে বের করতে হয়? আমরা তো জানি আর স্কোয়ার ইকুয়ালস টু কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এটা লিখবো না, আমরা যখন ম্যাথ করবো তখন আর এর মান ডাইরেক্ট বের করবো √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ওই চিন্তা করলে আমরা এক্স এর মান পাচ্ছি কত বলো তো? -1, অর্থাৎ স্কোয়ার করে দিলে পজিটিভ 1ই চলে আসবে। আর -√2 মানে কি? শুধুমাত্র 3। আর 1 আর 3 যোগ করে কি আসে? 4, রুট করলে কিন্তু 2 চলে আসে। আর এর মান কিন্তু আমরা কমপ্লিট করলাম। এখন হচ্ছে থিটাতে। থিটাতে চেক করতে হবে আগে কোন কোয়াড্রেন্ট, দুইটাই মাইনাস, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কি শিখেছিলাম? পাই মাইনাস ট্যান ইনভার্স দিবা, দেন মডুলাস ওয়াই বাই এক্স। এখন মডুলাস কি করে বলো তো? মডুলাসগুলা নেগেটিভগুলোকে পজিটিভ করে দেয়। তাহলে ট্যান ইনভার্স এই যে √3, সেটা মানে কি? 60 ডিগ্রি, অর্থাৎ π/3। তাহলে 180 থেকে 60 বাদ দিলে কি থাকে? 120 থাকে, তাই না? তাহলে উত্তর হচ্ছে কি 2, 120 ডিগ্রি। এই যে এটা, বুঝছো? 2π/3 মানে কিন্তু 120। এবং এই যে দুইটা টাইপ আমরা কনভার্সন শিখছি, এই টাইপটা তোমাদের খুব ভালো করে বোঝা লাগবে, প্র্যাকটিস করতে হবে। এই টাইপ থেকে তোমরা এবারও কমন পাচ্ছ, এতটুকু বলে দিতে পারি। দেখো,
পোলার সমীকরণ এত এর কার্টেসীয় সমীকরণ নিচে কোনটা হবে? আমরা এই যে সূত্র এটা শিখছিলাম ত্রিকোণমিতিতে, sin 2 থিটা কি ছিল বলো তো? 2 sin থিটা cos থিটা, এতটুকু কিন্তু আমরা সবাই জানি, তাই না? আর এখানে হচ্ছে আমরা 2a স্কোয়ারই রাখি, দেন 2 কিন্তু আমরা ভ্যানিশ বলতে পারি। এখন এই যে r স্কোয়ার মানে কি দুইটার, একটা আর আমরা যদি এখানে দিই কোনো সমস্যা নেই, আরেকটা আর হচ্ছে আমরা কজের আগেও দিতে পারি, এটাতে কোনো সমস্যা নেই, এখানে হচ্ছে আমরা স্কোয়ার বলে দিতে পারি। আর সাইন থিটা মানে ছিল ওয়াই, আর কস থিটা মানে কি ছিল এক্স, যেহেতু গুণফল আগে পরে দিলেও কোনো সমস্যা নাই, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়ালস টু কি স্কোয়ার, বুঝে গেছে? এবং এক্সট্রা একটা টাইপ তোমাকে বলে রাখি, এই ধরনের ইকুয়েশন এক্স ওয়াই ইকুয়ালস টু সামথিং সেটা কিন্তু অধিবৃত্ত টাইপ হয়ে থাকে, বুঝছো? আচ্ছা, প্রথমত আমি এটা চিত্র আঁকা ট্রাই করি, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত চিত্র। এখন এমসিকিউ করার জন্য তোমার কোয়ার্ডিনেট এত বেশি একুরেট চিন্তা করার দরকার নেই। আমি ধরলাম এটা হচ্ছে কি, বিন্দুটা হচ্ছে -5, -7, আর এই বিন্দু হচ্ছে 4, কে। এটা তো একশোকে আমরা এতটুকু বুঝি, তার একশোক থেকে 4, এটা যতটুকু দূরে ছিল, এই পয়েন্ট থেকে 4, এটা ঠিক ততটুকু দূর আছে। তাহলে একটা অক্ষ যদি একশোক থাকে, সে কতটুকু উপরে থাকে? ওই বিন্দুর কোটির পরিমাণ, অর্থাৎ মডুলাস কে বলতে পারে। এবং যদি দুইটা বিন্দু দূরত্ব বের করি, আমরা কিভাবে বের করি বলো তো? √4 + 5 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 7 হোল স্কোয়ার। এখন তুমি রুটটাকে স্কোয়ার করে দাও, তাহলে মডুলাস উঠে যাবে, অর্থাৎ কে স্কোয়ার হয়ে যাবে। এখানে কি চলে আসবে? 81, আর এখানে চলে আসবে কে স্কোয়ার প্লাস 49 প্লাস 14 কে। এখন প্রশ্ন হচ্ছে কে স্কোয়ার তো দুই পাশেই ভ্যানিশ, তাহলে আমরা 14 কে ইকুয়ালস টু কিন্তু বলতে পারতেছি কত আসবে? -130, অর্থাৎ কে এর মান চলে আসবে -65/7। আশা করি বুঝছো। পরের ম্যাটটা দেখো, এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তো কে এর মান কত? সমরেখ কনসেপ্ট তোমরা জানো। সমরেখ বলতে আমরা বুঝবো একটা রেখার উপর যদি তিনটা পয়েন্ট থাকে, সেই বিষয়টাকে আমরা বলবো সমরেখ, বুঝছো? বা অসংখ্য পয়েন্টও থাকতে পারে। তো সমরেখের ক্ষেত্রে কিন্তু আমরা বুঝি যে ওই রেখার প্রত্যেকটা দুইটা বিন্দু দিয়ে তোমার যে ঢালগুলা তৈরি হবে, ঢালগুলা সমান কেন? কারণ একটা রেখার ঢাল কি ভিন্ন ভিন্ন হইতে পারে না? আর আমরা তো জানি যে দুইটা বিন্দুতে থেকে একটা ঢাল বের করতে পারি। আমরা 9-10 একটা বিষয় শিখেছিলাম, ওই বিষয়টা আমরা অ্যাপ্লাই করবো, যে প্রথম দুইটা বিন্দু ঢাল বের করব, লাস্ট দুইটা বিন্দু ঢাল বের করব, এবং এই দুটো ঢালকে সমান ধরতে হবে, ঠিক আছে? এইটা কোনো ব্যাপার না যে তুমি এই দুইটাই কেন ধরবা, তুমি এইটা এটা ধরতে পারো, এই দুটো ধরতে পারো, ঠিক আছে? এটা তুই জানা দরকার নাই। আমরা জাস্ট বুঝবো প্রথম দুইটা বিন্দুর ঢাল লাস্টের দুইটা বিন্দুর ঢালের সমান হয়ে যাবে। এবং দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল কেমনি বের করি? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে প্রথম দুইটা বিন্দুর ঢাল কি হচ্ছে? 5 - 2/0 - কে ইকুয়ালস টু, কেন? কারণ ঢাল তো সমান ছিল, 3 - 5/2 - কে হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারতেছি আলটিমেটলি এখানে কি থাকবে? 3, 3/-কে ইকুয়ালস টু -2/2 - কে। এখন হচ্ছে আমরা আর গুণ দিয়ে দিব, তাহলে 6 - 3 ইকুয়ালস টু কিন্তু 2 চলে আসতেছে, অর্থাৎ কে এর মান আলটিমেটলি বলতে পারতেছি 6/5। আশা করি বুঝছো। এইটা এবং এইটা যদি একই সরলরেখা নির্দেশ করে, সব সময় মনে রাখবা। দেখো, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 একটা রেখা, আর একটা রেখা ধরলাম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুইটা সরলরেখা হচ্ছে একই সরলরেখা বোঝাচ্ছে। তো ওই ক্ষেত্রে মেন শর্ত বা একটা শর্তে আছে, সেটা হচ্ছে কি জানো? x এর সহগের যে অনুপাত, সেটা y এর সহগের অনুপাতের সমান, এবং ধ্রুবক দুইটার অনুপাত কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারতেছি 2/3a সমান সমান 3/-5b সমান সমান 7/15 দিব না, কারণ এটা সমান চিহ্নের এই পাশে আছে। আমার দুইটাকে সেম ফর্মেটে নেওয়া লাগবে, হয় তুমি এটাকে এই পাশে নাও অথবা তুমি এটাকে ওই পাশে নাও। আমি 7 যদি রাখতে চাই তাহলে এটাকে -15 আকার ওই পাশে নিতে হবে, তারপরেই তো ব্যালেন্স হবে। এখন যদি আমরা এই দুইটাকে কম্পেয়ার করি, মিলাই একসাথে, তাহলে কিন্তু আমরা এর মানটা পাচ্ছি, যেহেতু এর মানটা চাইছে। তাহলে আমরা বলতে পারতেছি 2/3 এর সমান সমান কি হয়ে যাবে বলো তো? 7/-15। কাটাটি করলে কিন্তু এখানে -5 থাকে, অর্থাৎ 7 এর মান কি চলে আসতেছে? -10, অর্থাৎ এর মান হচ্ছে কি -10/7 চলে আসবে। দুইটি সরলরেখা এত এবং এত, দুইটা সরলরেখা আবার 1,1 বিন্দুতে ছেদ করতেছে। তো এ ও বি মানটা বের করো। চিত্রটা আঁকলে তুমি ম্যাথটা ইজিলি বুঝবা। ধরলাম এটা প্রথম রেখা, এটা হচ্ছে এটা, এই দুইটা ছেদবিন্দু হচ্ছে এটা, যেটা ছিল 1,1। তাহলে খেয়াল করো তো, 1,1 কিন্তু দুইটা রেখার উপরে অবস্থান করতেছে। আর একটা বিন্দু যদি একটা রেখার উপরে অবস্থান করে, আমরা জানি ওই বিন্দু দেওয়া সরলরেখাগুলো সিদ্ধ হয়ে যাবে, সেটা বক্ররেখার ক্ষেত্রে হতে পারে। তাহলে আবার 1,1 দিয়ে সিদ্ধ করাই, তাহলে প্রথমটা সিদ্ধ করে কিন্তু 1 + b = 1 থাকতেছে, অর্থাৎ b এর মানটা কি 0। তুমি যদি পরের ক্ষেত্রেও যদি যাও 1,1 এখানে বসাও, তাহলে কি থাকতেছে? এটা থাকে হচ্ছে a + 1 = 1, অর্থাৎ এখানেও এর মানটা 0 পাচ্ছি। তাহলে এর বি এর মানটা কত চলে আসবে? 0,0। এখন দেখো এই ম্যাথটা, পি কিউ এস বিন্দু ত্রয় দেওয়া আছে, তাহলে পি কিউ আর এস রম্বসের শীর্ষবিন্দু এগুলা, তো আর এর মানটা কত? আচ্ছা, আমরা যদি চিত্র আঁকা ট্রাই করি, এটা আমরা যদি এটা পি দিই, আমরা যদি এটাকে কিউ দিই, এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে এস, এটা সিকিউ আসে। যদি এমসিকিউ চলে আসে তখন আমরা কি করবো, সেই টেকনিক হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো এবং বুঝবো 5,9, আর এই এস এর মানটা দেওয়া ছিল 6,8, সিকোয়েন্স যেন ভুল না হয়।
আর এর মানটা হচ্ছে বের করতে হবে, আমি এক্স কমা ওয়াই ধরলাম। আমরা কিন্তু জানি রম্বসে দুইটা কর্ণ থাকে। এখন খেয়াল করো, একটা কোণের দুইটা কোণার পয়েন্ট আমরা জানি, আরেকটা কোণের একটা জানি। তো ধরো আমি এক্স এর মানটা বের করতে চাচ্ছি, ওই ক্ষেত্রে শর্টকাট কি, যে কোণের আমরা দুইটা পয়েন্ট জানি তাদের ভুজগুলোর যোগফল, যেহেতু ভুজ বের করতেছি, আর যেটার একটা জানি ওইটা বিয়োগ দিয়ে দিতাম। তার উত্তর কি থাকবে, 5 আর 6 যোগ করলে 11, অর্থাৎ 9। এখন 9 অপশনে কয়টা আছে, একটাই তো, এটাই উত্তর। এখন বলতে পারো আচ্ছা 12 কেমন হয়েছে, শিওর হন। আচ্ছা 12টা বের করি। ওয়াই সেম ফর্মেটে 8 আর 9 যোগ করো 17, আর যেটা একটা সেটা বিয়োগ, 17 থেকে 5 বাদ দিলে কি থাকে, 12 থাকে, একদম সোজা। এত এবং এত বিন্দুগামী সরলরেখার উপর 1,1 বিন্দু যদি অবস্থান করে, নিচের কোনটা সঠিক? আচ্ছা একটু ডিপলি চিন্তা করি তো। একটু আগে যে আমরা সমরেখ পার্ট বললাম, এটা কিন্তু সমরেখ পার্টের একটা কনসেপ্ট। দেখো এত এবং এত বিন্দুগামী ধরলাম, এটা 1,0, এটা ধরলাম হচ্ছে 0,b, এবং এইটার উপরেই কিন্তু 1,1 বিন্দু অবস্থান করতেছে। তাহলে হোল কনসেপ্টটা কি আসলে, হোল কনসেপ্ট হচ্ছে কি, সমরেখ কনসেপ্ট। তাহলে আমরা বলতে পারতেছি যে প্রথম দুইটা বিন্দু ঢাল, অর্থাৎ b - 0 বাই 0 - a ইকুয়ালস টু হয়ে যাবে 1 - b বাই 1 - 0, অর্থাৎ আমরা বলতে পারি b ইকুয়ালস টু -a প্লাস ab, বা আমরা বলতে পারতেছি a প্লাস b ইকুয়ালস টু ab। এখন যদি ab দিয়ে বাম পাশে ভাগ দিয়ে দিই, তাহলে কিন্তু থাকে 1/a প্লাস 1/b ইকুয়ালস টু কি 1। বুঝছো? এখন শর্টকাটটা তোমাকে বুঝাই। যদি বিষয়টা এরকম থাকে 1,0 0,b, এবং যদি এখানে n,n ফরম্যাটটা থাকে, তাহলে নিচের কোনটা সঠিক, এরকম ম্যাথ বললে উত্তরটা হয়ে যাবে কি জানো? দেখো উত্তরটা হবে 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1/n। এর কিন্তু ভুল করা যাবে না। যদি এখানে 3,3 থাকতো, উত্তর কি হইতো, 1/b প্লাস 1/b ইকুয়ালস টু 1/3। এখন চিন্তা করবো আমরা, সমবিন্দু তিনটা রেখা, অর্থাৎ কি তিনটা রেখায় একটা বিন্দুতে যাচ্ছে, তার এই ক্ষেত্রে একটা শর্ত ছিল। ধরো বিন্দুগুলো যদি ভেবে বলি আমরা, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। তারপর তোমাকে যদি বলি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তারপর তোমাকে যদি বলি a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0, এবং তিনটা রেখা যদি একটা বিন্দুতে ছেদ করে বা সমবিন্দু হয়ে যায়, তখন একটা শর্ত আছে। শর্তটা কি জানো? এটা নির্ণায়ক তৈরি করবো, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, যার মান হচ্ছে 0। তাহলে এই কনসেপ্ট যদি আমরা এই ম্যাথে অ্যাপ্লাই করি, কারণ এই কথাটাই তো বলছে, তাহলে a1 এর মানটা কত 1, b1 এর মান কত বলো তো -1, আর এখানে cটা কত -1, এই পাশে তো আনতে হবে। পরেরটা যদি চিন্তা করি 1 - 3 পজিটিভ 5, তারপরটা কি বলতো, k -3 4, যার মানটা হচ্ছে কি 0। তার নির্ণয়কের নিয়মে যদি আমরা বড় করে করতে চাই, যদি আমরা এখানে 1 নিই, তাহলে এইটা এবং এটা বাদ, তাই না? তাহলে এটা গুণ, তাহলে -12 প্লাস কি হয়ে যাবে 15, আশা করি বুঝছো। দেন -1 তাই +1 হয়ে যাবে। এটা কনভার্ট করলে 4 - 5k, 4 - 5k, ঠিক আছে। দেন হচ্ছে আমরা -1টা সিলেক্ট করব, তাহলে কি থাকবে -3 প্লাস 3k, তাহলে -3 প্লাস 3k, যার মান হচ্ছে কি 0। এটা কিন্তু কে ছিল লাস্টেরটা। তারপর আমরা হিসাব করি, ফাইনাল হিসাব যেটা আর কি, এটা +3, এটা হচ্ছে কি প্লাস 4 - 5k, অ্যান্ড এটা হয়ে যাবে +3 - 3k, যার মান হচ্ছে কি 0। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারতেছি 8k। বুঝছো, আমি ওই পাশে নিলাম, আর বাম পাশে কি থাকে 7, আর এখানে কত 3, অর্থাৎ 10 থাকতেছে। তাহলে কি আর মানটা কি বলবো আমরা, 10/8, অর্থাৎ 5/4। এখন দেখো, এত এবং এত বিন্দুদের সংযোগকারী রেখা ও লম্ব সমদ্বিখণ্ডক রেখার ছেদে বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, একটু চিন্তা করি। আমি একটা রেখা ধরলাম হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে কি 1,2, এটা হচ্ছে কি 3,4। এখন এই রেখাকে আমি যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে একদম মধ্যবিন্দুতে করতে হবে। আর লম্ব সমদ্বিখণ্ডিত বলতে কি বোঝায়, লম্বভাবে সমান দুই ভাগে ভাগ করব। তাহলে তাদের যে ছেদবিন্দু সেটা তো এই পয়েন্টটা, যেখানে সমান দুই ভাগে ভাগ হয়েছে। সমান দুই ভাগে ভাগ হয় কোথায়, মধ্যবিন্দুতে। তাহলে মধ্যবিন্দু কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করো। আমরা কি মধ্যবিন্দু বের করতে পারি না, যে ভুজ দুইটা যোগফল বাই 2, অর্থাৎ 4/2 থেকে 2 হয়ে যাবে, আর কোটি দুইটা যোগফল বাই 2, অর্থাৎ 3। আশা করি জানো এটা, অর্থাৎ উত্তর হয়ে যাবে কি 2,3। এখন আমরা এই ম্যাথটা দেখবো, অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি, ভরকেন্দ্র, মধ্যবিন্দু, এই টাইপটা। পি একটা বিন্দু এবং কিউ একটা বিন্দু, বিন্দুদের সংযোজক রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে বিন্দু স্থানাঙ্কটা কত। এটা কিন্তু পরীক্ষা আসার মতো। দেখো আমি কিভাবে চিন্তাটা করব, আমি চিন্তা করবো এটা হচ্ছে কি 1, -2, আর এটা চিন্তা করলাম -8, 1। তো তাদেরকে 2:1 অনুপাতে একটা বিন্দু ধরলাম হচ্ছে এটা, x, y অনুপাতে বিভক্ত করছে। x, y এর মানটা আসলে কত? তুমি যখন x এর মানটা আসলে বের করবা, তখন কি করতে হবে, তুমি যদি এই পাশের অনুপাতটা নাও অর্থাৎ 2, তখন এর উল্টা পাশের ভুজটা নিয়ে কাজ করতে হবে, মাঝখানে প্লাস সাইন দিতে হবে। তুমি এখন 1 নিছো, তাহলে কোনটা নিব আমরা, এইটা নিব, তাই না? আর নিচে কি হবে জানো, নিচে হচ্ছে অনুপাত যে দুইটা আছে না, m এবং n আমরা ধরতাম, তাদের যোগফল। তাহলে আমরা যদি চিন্তাটা করি, তাহলে কি আসে -16 + 1/3, অর্থাৎ -5। বুঝছো?
এখন যারা চালাক তারা কি করবে? দেখো তারা চিন্তা করবে -5 অপশন এখানে কয়টা আছে? একটাই তো আছে ভুজে, এটাই উত্তর। এখন তোমাকে আমি বলি y এর মানটা কেন 0 আসছে? দেখো y কি করব আমরা? 2 যদি নিতে চাই আমরা এই পাশেটা নিব অর্থাৎ 1, দেন প্লাস সাইন দিব। 1 নিলে আমরা কি করব? এই পাশে নিব আর নিচে তাদের যোগফল। আচ্ছা 2 আর -2 যোগ করলে তো 0 আর 0 ভাগ সামথিং মানে তো ভাই 0 ই আসে। আশা করি ক্লিয়ার। এখন পরের ম্যাথটা দেখো যে এত এবং এত বিন্দুদের সংযোজক রেখাংশকে 2:3 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক কত? হুবহু সেম কনসেপ্ট। চিত্র আঁকাটা ট্রাই করবো আমরা। ধরলাম বহির্বিভক্তি কিন্তু বাইরে করে, বুঝছো? আচ্ছা ধরলাম যে এই পয়েন্ট ছিল এটা x, y, এটা হচ্ছে বহির্বিভক্ত করছে। এটা ছিল প্রথমটা আর এইটা হচ্ছে কত? এটা। তাহলে এইটা হচ্ছে 2 আর এইটা হচ্ছে কত? 3। বুঝে গেছে? এই দুইটা পয়েন্টকে এই বাইরেটা 2:3 অনুপাতে বহির্বিভক্ত করছে। অলওয়েজ কিন্তু মনে রাখা লাগবে। এখানে একটু কনসেপ্ট আছে, রিটেনে লাগে, এমসিকিউ লাগে না। তো এখন যখন আমি x টা বের করব তখন কি করব? তুমি যদি 2 নিতে চাও, 2 তো আলটিমেটলি এইটার জন্য। তাহলে 2 নিলে কিন্তু আমরা ভুজ নিব অপরটা। মাঝখানে মাইনাস দিতে হবে। বহির্বিভক্তির ক্ষেত্রে মাইনাস, অন্তর্বিভক্তির ক্ষেত্রে হচ্ছে কি পজিটিভ। তাহলে যদি আমরা 3 নিতে চাই, 3 তো এটার জন্য ছিল। তাহলে এই পাশেটা নিতে হবে অর্থাৎ -2 আর নিচে কি আসবে? এই দুইটার বিয়োগফল। যেহেতু আমরা 2 আগে নিছি তাহলে 2 টা আগে লেখা লাগবে। তাহলে কি আসবে আলটিমেটলি 16 প্লাস 6 বাই -1 অর্থাৎ -22। এখন চিন্তা করতে হবে -22 অপশনে কয়টা আছে? 2টা, তাই তো? তাহলে আমার কোডটি যেহেতু ভিন্ন ভিন্ন বের করতে হবে। তাহলে যদি আমরা y এর মানটা সেম প্রসিডিউর বের করতে চাই তাহলে 2 যদি নিতে চাই তাহলে -10 চলে আসবে, দেন মাইনাস দিলাম, তুমি 3 নিবা, তাহলে এখানে 4 দিতে হবে আর নিচে 2 - 3 দিতে হবে। তাহলে কি থাকে? -20 -12 ভাগ -1 অর্থাৎ কি থাকবে? এটা পজিটিভ 32। তাহলে উত্তর কোনটা? সি নাম্বারটা। এখন চিন্তা করো, এত এত বিন্দুদের সংযোজক রেখাটিকে এক অক্ষরেখা যে অনুপাতে অন্তর্ভুক্ত করে তা হলো কত? যদি দেখো যে একটা অক্ষরেখার কথাগুলো বলছে সেটা অয়ক্ষ হইতে পারে, এক অক্ষ হইতে পারে। যদি এক অক্ষ বলে তাহলে যে অনুপাতটা হয়ে যাবে কি জানো? অনুপাত হয়ে যাবে জাস্ট এই যে কোটি দুইটা আছে না, তাদের ভাগফল মডুলাসে। বুঝে গেছে? তাহলে কি থাকে 2/3। তার উত্তর হচ্ছে কি 2:3। এখন পরেরটা দেখো আরো ক্লিয়ার হবা। এই দুইটা বিন্দুদের সংযোগ রেখাটিকে অয়ক্ষ, তাহলে অয়ক্ষ বলছে, তাহলে চিন্তা করতে হবে x দুইটার অনুপাত অর্থাৎ মডুলাসের ভিতরে -3 আর 6, তাহলে কি আসবে? এটা চলে আসবে 1/2, তাহলে 1:2 অনুপাতে। আশা করি বুঝছো। এখন দেখো এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তো ত্রিভুজটির ভরকেন্দ্র আসলে কত? 3টা পয়েন্ট দেওয়া থাকলে আমরা ভরকেন্দ্র কেমনে বের করব? একদম সোজা, ভরকেন্দ্রের ভুজের নাম হচ্ছে x কেমনে বের করব? এই 3টা ভুজের যোগ করো আগে, 2 + 5 + 5 আর নিচে জাস্ট 3 দিয়ে ভাগ দাও। কোটি কেমনে বের করব? কোটি 3টা যোগ দাও আগে, দেন 3 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে উত্তর হচ্ছে এখানে কত আসবে? 12/3 অর্থাৎ কত? 4। আর এখানে কি আসে? 4/3। উত্তর কোনটা? 4,4/3। এক মনে রাখা লাগবে ভরকেন্দ্র জিনিসটা কি ছিল বলতো? ভরকেন্দ্র ছিল ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুগুলার যে তোমার মধ্যবিন্দু ছিল তাদের যোগফল, সেটা তো মধ্যমা। আর এই মধ্যমা 3টা যে পয়েন্টে ছেদ করে সেটাকে বলি আমরা ভরকেন্দ্র। এটা হচ্ছে ভরকেন্দ্র। এবং ভরকেন্দ্র প্রত্যেকটা বাহুকে 2:1 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। এটা একটু ইম্পর্টেন্ট। এখন দেখো এই রেখা এবং এই রেখা হচ্ছে কি দুইটা সরলরেখার সমীকরণ, আমরা তো জানি। রেখা দুটি ছেদবিন্দু, রেখা দুটি ছেদবিন্দু বের করার কিন্তু অনেক টেকনিক আছে। আমরা অপোনেন্ট প্রতিস্থাপন, বজ্রগুণন এগুলো একদম ক্লাস 7 থেকে শিখতেছি। এখন আমরা আসলে কিভাবে বের করবো এটা? তুমি জাস্ট এই দুইটাতে সমাধান করতে হবে না? দেখো এখানে কিন্তু পজিটিভ হয় ছিল, এখানে নেগেটিভ হয়, যোগ করে দিলে তো এগুলো ভ্যানিশ। তাহলে আমি কিন্তু বলতে পারতেছি 2x + 2 = কি 0। তাহলে x এর মান কিন্তু আলটিমেটলি -1 পাচ্ছি। খেয়াল করো যারা চালাক তারা কি করবে? -1 অপশনে কোথায় আছে? একটাই আছে, এটাই উত্তর। এখন বলতে পারো -3 কিভাবে হয়েছে? x এর যে মান -1 তুমি একটা জায়গায় বসায় দেখো না, তাহলে তো হয়ে যাচ্ছে, -3 হয়ে যাবে। তারপরে বললো যে এই দুইটা সরলরেখা, আগের ডাকটি কিন্তু এটা এক চোখের সাথে রেখা দুটা যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফলটা কত? আচ্ছা এখন আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল তৈরি করতে চাই তো এক্ষেত্রে কিন্তু আমরা 3টা পয়েন্ট খুঁজি বা বের করতে হয়। কিভাবে করবো আমরা? আচ্ছা এক অক্ষ বলতে কি বুঝি আমরা জানো? এক অক্ষের ইকুয়েশন কিন্তু আছে। এক অক্ষের ইকুয়েশন হচ্ছে কি y = 0। তাহলে আলটিমেটলি তোমার 3টা ইকুয়েশন দিয়েই দিছে। তার প্রথম কথা হচ্ছে আমি এই দুটো সলভ করাবো, তারপর এইটা এবং এটা সলভ করাবো, তারপর হচ্ছে এটা এবং এটা সলভ করাবো। এগুলো কিন্তু আমরা শিখে জানি। এই যে এরকম আরকি। 3টা পয়েন্টে তোমার 3টা যদি সরলরেখা বসাই, তাহলে এই দুটো সমাধান করলে একটা পয়েন্ট, এই দুটো সমাধান করলে একটা পয়েন্ট, এই দুটো সমাধান করলে একটা পয়েন্ট। এই কথাটা মাত্র বললাম। তুমি যখন এই দুইটা সলভ করবা আমি কিন্তু পয়েন্টটাকে বের করলাম। পয়েন্টটা ছিল কত? -1, -3। তাহলে একটা পয়েন্ট কিন্তু পাইছি -1, -3। তারপর যখন তুমি এই দুইটা সলভ করবা y এর মান তো 0 আমরা বুঝছি। তাহলে y এর মান যদি 0 হয় তাহলে x এর মানটা কত? x এর মান হয়ে যাবে -4। ঠিক আছে? এখন আমরা এই দুইটা সলভ করাবো। তাহলে y এর মান যদি এখানে 0 হয়ে যায় তাহলে x এর মানটা খেয়াল করে দেখো +2। আচ্ছা এখন তুমি যদি 3টা পয়েন্ট পাও, ক্ষেত্রফলটা কেমনে বের করবো? ক্ষেত্রফল বের করার একটা টেকনিক ছিল, সেই নামটা ছিল শূন্যগ্রহণ পদ্ধতি। এটা কি ছিল? 3টা পয়েন্ট থাকবে। 3টা পয়েন্টের মধ্যে যেকোনো একটা পয়েন্টকে 0, 0 বানাইতে হবে।
আচ্ছা আমার মন চাইছে আমি লাস্টটাকে 0, 0 বানাবো। তাহলে আমরা জাস্ট এখানে 2 বাদ দিছি। তাই না? ভুজের সাথে 2 বাদ দিয়ে 0, 0 বানাই ফেলছি। কোটি তো কিছু করা লাগবে না কারণ আল্টিমেটলি সেটা আগে থেকে 0 আছে। এখানে যে কাজ করছি বাকি দুইটাতে সেম কাজ করতে হবে। কি করছি? ভুজে 2 বাদ দিছি অর্থাৎ -6,0। আর এটা কি হয়ে যাবে? যদি ভুজে আমরা 2 বাদ দিই তাহলে -3 থাকে, এটাও -3 থাকবে। এখন দেখো একটা কিন্তু 0 বাকি দুইটা কিন্তু 0, 0 না। আচ্ছা, তাহলে 0, 0 হিসাব বাদ। এখন এই দুইটা নিয়ে কাজ করতে হবে। কি করব দেখো। এই দুইটা পয়েন্টের মধ্যে যদি ক্ষেত্রফলটা বের করতে চাই, জাস্ট এই যে হাফ দিব আমরা, এখানে কিছু কাজ করব। এই দুইটার মধ্যে বলো তো দূরে, দূরে কি আছে? এইটা এবং এটা। আচ্ছা এটা এভাবে বুঝবা। যদি আমি বিষয়টাকে এভাবে লিখি দুইটা পয়েন্টকে যে -3, -3 আর এটা হচ্ছে কি -6,0 বল এই দুইটা পয়েন্টের মধ্যে দূরে কারা অবস্থান করতেছে? এই যে এটা -3 আর 0 আগে তাদের গুণ দাও 0ই থাকতেছে। দেন সূত্রে একটা মাইনাস। তারপর কাছে কারা আছে? এটা এবং এটা। তাহলে কি আসে 18 আসে না পজিটিভ? এই যে 18 দিলাম। আচ্ছা তাহলে উত্তরটা কি চলে আসবে 9 কারণ বলতে পারতে এটা তো -9 আসার কথা। ক্ষেত্রফল কোনোদিন নেগেটিভ হয় না। আশা করি বুঝছো। দেখো এই 4টা পয়েন্ট দ্বারা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আসলে কত হবে? আচ্ছা এই টাইপের ম্যাথগুলা বোঝার জন্য চিত্রগুলো আঁকতে হবে। তো চিত্রগুলো আঁকার আগে আমি তোমাকে একটা কনসেপ্ট বুঝাই ফেলি। যেরকম আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা আমি ধরলাম। এই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমাকে বলতে পারে সমান্তরাল রেখাগুলো কিভাবে আঁকে। এটা তো এক অক্ষ, এটা তো অক্ষ আমরা বুঝি। ধরো এই যে একটা রেখা হতে পারে, এই যে একটা রেখা হতে পারে, এই যে একটা রেখা হতে পারে, এই যে একটা রেখা হতে পারে। আর তো হইতে পারে না। আচ্ছা এটা তো মূল বিন্দু ছিল। তাহলে প্রথমে আমি এই চিন্তাটা করি। আচ্ছা এই টাইপের ইকুয়েশনগুলোকে আমরা কিভাবে বের করব? জাস্ট চিন্তা করবা ওই রেখাটা কোন অক্ষরে কাটছে। এটা এই রেখাটা কি x অক্ষরে কাটছে না? x দিয়ে দিলাম। কতটুকু কাটছে? ধরলাম এই পরিমাণটা হচ্ছে মূলবিন্দু থেকে এ পরিমাণ। ডাইরেক্ট শেষ। আচ্ছা এখন আমি এই রেখাটা চিন্তা করি। এটা কোন অক্ষরে কাটছে? y অক্ষকে। কি পরিমাণ? এতটুকু। বুঝতেছি না কতটুকু। ধরলাম b। তাহলে হয়ে যাবে কি y = b। বুঝছো? আর নেগেটিভ সাইডে কাটলে ধরলাম যে এটা তো মাইনাসে এ পরিমাণ কাটতে পারে। বিন্দুর কাউন্ট করতে হবে আর কি দিকটা আর কি। তাহলে x = কি হয়ে যাবে? মাইনাসে। আর এই যে নিচেরটা নেগেটিভ সাইড তাহলে এটা কি হয়ে যাবে? y = -b। আশা করি বুঝছো। তাহলে এই চারটাকে যদি আমি এখানে উপস্থাপন করতে চাই তাহলে বিষয়টা কিন্তু এভাবে দাঁড়াবে। এই যে এটা হচ্ছে x = 2 আর এই যে এটা হচ্ছে কি x = 4 আর এইটা হচ্ছে কি y = 4 আর এটা ধরলাম হচ্ছে কি y = 6। বুঝে গেছে? তাহলে আলটিমেটলি তোমার এইটা চাইছে এই ক্ষেত্রফলটা। আচ্ছা এটা গ্যাপ কতটুকু বলো তো? 6 আর 4 2 আর 4 আর 2 এর গ্যাপ কত? 2। আচ্ছা এটা তো সমান্তরাল বাহু একটু আগে আমি বললাম। তো সমান্তরাল বাহুগুলোর আবার বাহুগুলো কিন্তু সমান সমান পাচ্ছি। তাহলে সেই বিষয়টা কি আসলে একটা বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কয়ার। অর্থাৎ উত্তর হয়ে যাবে কি 4। খুব সুন্দর কনসেপ্ট একটা ম্যাথ ছিল এটা। তারপর ওটা চিন্তা করো যদি এত একটা ত্রিভুজে যদি শীর্ষবিন্দু হয়ে যায় তো ত্রিভুজ ক্ষেত্রফলটা কত হবে? একটু আগেই তোমাকে বুঝাইলাম। একটু ভালো করে বুঝাই এখন। 1,1 2,1 4,5 তিনটা পয়েন্টের একটা পয়েন্টকে 0, 0 বানাইতে হবে। আমার মন চাইছে আমি এটাকে 0, 0 বানাবো। কি করছি? ভুজটা থেকে জাস্ট 1 বাদ দিছি। সেম কাজ বারবার করো। 1,0 আর এখানে হচ্ছে ভুজ থেকে 1 বাদ দিছিলাম তাহলে 3,5 হয়ে যাবে। কারণ কোটি চেঞ্জ করে নেই কারণ কোটি তো আমার চেঞ্জ করতে হয় নাই। তারপর তুমি একটা হাফ সাইন দিবা, তারপর একটা মডুলার সাইন দিবা। দেন কি করতে হবে জানো? এই যে দূরে দূরে যে দুইটা আছে তাদেরকে গুণ করে দাও 5 দেন হচ্ছে 0 তাহলে কি থাকবে উত্তর 5/2 হয়ে যাবে। এখন আমরা এই ম্যাথটা দেখবো x অক্ষ y অক্ষ এবং এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা কত আসবে। চিন্তা করো তো একটু আগে পড়াইছিলাম এটা ছিল x অক্ষ এটা ছিল y অক্ষ তাই না? x অক্ষ y অক্ষ তারপর বললো x = p এই যে x অক্ষরে p পয়েন্ট কেটে চলে গেছে যে রেখাটা আর y = কি বলতে কি বোঝায় এইটা। ঠিক আছে? তাই এই চারটা মিলে কিন্তু আমার এই ক্ষেত্রফলটা বের করতে বলছে। যার পরিমাণ হচ্ছে এটা p আর এটা হচ্ছে q সমান্তরাল। তাহলে সমান্তরালের মধ্যে কি পাচ্ছি? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কারণ p আর q তো সেম না। তার বিষয় হচ্ছে আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা কি জানি? pq। বুঝছো? এখন দেখো যদি ফরম্যাটটা তুমি এভাবে পাও যে y = b ফরম্যাটে দেওয়া আছে এবং y = কি মডুলাস x দেওয়া আছে। মনে রাখবা এটার উত্তর হয়ে যাবে কি জাস্ট b স্কয়ার আর কিছুই না। যেহেতু এখানে b এর মানটা 2 দিছে উত্তর কি যাবে 2 স্কয়ার অর্থাৎ 4। এখন তুমি বলতে পারো এই কনসেপ্ট আসলে কিভাবে হয়েছে। দেখো y যে মডুলাস x দিছে এটা মানে কি y = +- x এই পর্যন্ত কিন্তু আমরা সবাই বুঝি। এখন এইটা বোঝার পরে আমি একটু চিত্র আঁকা ট্রাই করি। দেখো এই যে এটা তার মানে কি এই যে মূল বিন্দুকে আমি একটা রেখা 45 ডিগ্রি করে চলবে আর -x হলে কিন্তু এই যে এটা এবং y = 2 রেখার কিন্তু এটা। তাই ক্ষেত্রফল কিন্তু জাস্ট এতটুকু বুঝাইছে। খেয়াল করো এটা যেহেতু 45 যেহেতু 90 সবটা এটাও 45 ঠিক আছে? এটা তো 90 ছিল তাহলে এটাও 45 তাই না? আর এই পরিমাণটা কি ছিল? দুই পরিমাণ কেটে তো চলে গেছে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহুগুলো কিন্তু সমান। যেহেতু বিপরীত কোণগুলো সমান তাহলে আলটিমেটলি বিষয়টা কি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কারণ ভূমি হচ্ছে 2 উচ্চতা হচ্ছে 2। এরকম কয়টা পার্ট আছে? এখানেও তো একটা আছে যেহেতু আমরা এটা বের করতেছিলাম এটা তো বের করতে হবে আলটিমেটলি। তাহলে এখানে আরেকটা 2 দিয়ে দিই। তাহলে এটা ভ্যানিশ কি থাকে? 4 থাকে। তোমার যেখানে 3 থাকতো তাহলে বিষয়টা কিন্তু এইভাবে আগাইতো।
এই কারণে এর থেকে সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি আমরা শর্টকাটের দিকে ফোকাস দিব, বুঝছো? আর কিছুই লাগবে না। এখন আমরা এই ম্যাথটা দেখি যে এটা একটা ত্রিভুজের যদি এরকম থাকে, ধরো দুইটা বাহু দেওয়া আছে এবং ওই দুইটা বাহুর সন্নিহিত অ্যাঙ্গেলটা দেওয়া আছে। তো ক্ষেত্রফলটা কি জানো? ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন থিটা, বুঝছো? আচ্ছা, তাহলে এর মানটা কত? 4, বি এর মান কত? 3, অ্যাঙ্গেলটা কত ছিল? 45। তাহলে এখানে কি থাকবে? 12 কে 2 দিয়ে ভাগ দিলে 6/√2, ম্যাথ শেষ। তার মানে এখন আমি আর2 সাজাই, 3 × 2/√2, তাই না? আর 2 কে √2 দিয়ে ভাগ দিলে কি থাকে? √2, অর্থাৎ 3√2। এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, অক্ষদ্বয়ের সাথে সরলরেখার সম্পর্ক। ধরলাম এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে কি এক্স অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো অক্ষদের সাথে সরলরেখাটা কিভাবে সম্পর্কিত থাকে? ধরলাম এটা রেখা হচ্ছে এটা, বুঝছো? এই দুইটা অক্ষকে সে ছেদ করে চলে গেছে। আচ্ছা, ধরলাম এই পরিমাণটা ছিল এ, এই পরিমাণ ছিল বি। এই দুইটা কথা যদি বুঝো তাহলে আমরা ম্যাথগুলো লাগাতে পারবো। তাহলে এই পয়েন্টটা কত দাঁড়াচ্ছে? a,0, এই পয়েন্ট দাঁড়াচ্ছে 0,b, এবং যে রেখা তৈরি হবে এই রেখা হচ্ছে x/a প্লাস y/b = 1। ঠিক আছে? তাহলে আমরা কি বের করতে পারি এখান থেকে? যদি রেখাটা এইভাবে থাকে বুঝে নিতে হবে অক্ষদ্বয়ের সাথে সম্পর্কিত, মানে ছেদ করে চলে গেছে। এক্স অক্ষরে কতটুকু কাটে? এক্স এর নিচে যেটা থাকবে। y অক্ষরে কি পরিমাণ কাটে? বি পরিমাণ, বুঝছো? মানে y এর নিচে যেটা থাকবে। আর এখানে কিন্তু মাস্ট 1 থাকতেই হবে, এতটুকু বুঝছি। তারপর কি হতে পারে? তারপর বলতে পারে এই যে অক্ষদ্বয়কে তোমার যে পরিমাণ কাটছে তাদের মধ্যবর্তী দূরত্বটা কত? সেই দূরত্ব বের করার টেকনিক হচ্ছে √a² + b², বুঝছো? তারপর যেতে পারে তাদের যে মধ্য পয়েন্টটা, এই মধ্য পয়েন্টটা কত? মধ্যবিন্দু হচ্ছে কত জানো? মধ্যবিন্দু হয়ে যাবে a/2, b/2। তারপর এটাও যেতে পারে যে ক্ষেত্রফলটা কত? যেহেতু ভূমি পাচ্ছি a, উচ্চতা পাচ্ছি b, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে হাফ এ বি। আশা করি এই পর্যন্ত বুঝছো। তাহলে এই কথাগুলো নিয়ে হচ্ছে আমরা কাজগুলো করব। তাহলে প্রথমে একটা দেখি আমরা, x = 0, y = 0, তার মানে কি অক্ষ দুইটা কথা বোঝায়। তাহলে x = 0 বলতে আসলে কোন রেখাটা বোঝায়, কোন অক্ষটা বোঝায়? y অক্ষটা বোঝায়। আর y = 0 বলতে কি বুঝবো আমরা? x অক্ষটা বুঝবো। এবং x + y = 2, তার মানে আমি তোকে মাত্র বললাম যে ভাগ দেওয়া যাবে কিন্তু আমরা ভাগ দিয়ে দিব, এইভাবে থাকে। তাহলে এর মানটা 2, y এর মানটা 2, অর্থাৎ এই যে একদম সমান সমান করে কেটে গেছে। তার ক্ষেত্রফল চাইছে এইটা 2, এটাও 2, তাই না? তাহলে ক্ষেত্রফল কি আসবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 2। এখন দেখি এটা, তো এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক চাইছে। তাহলে এই যে মধ্যবিন্দু আমাদের যেহেতু এটা হচ্ছে অক্ষদ্বয়কে ছেদ করে চলে গেছে, এই টাইপের সরলরেখা আগে আমাকে বানিয়ে নিতে হবে। অর্থাৎ 4x + 3y = কি? -12 বলতে পারি। দেন -12 তে ভাগ দেব, কারণ ডান পাশে অলওয়েজ 1 আনতে হবে। তাহলে বলতে পারতেছি x/-3 প্লাস y/-4 = 1। তাহলে মধ্যবিন্দু কি ছিল? a/2, b/2 না? তাহলে মধ্যবিন্দু হবে -3/2 আর -4/2। উত্তর তাহলে কি আসে? উত্তর আসে -3/2, -2। এখন দেখো এই রেখাটির x অক্ষ এবং y অক্ষের ছেদক অংশ আসলে কতটুকু? ওই যে বললাম a আর b এর মানটা বের করতে পারলে হয়ে যাবে। তার আগে তো আদর্শ রূপে নিতে হবে। তাহলে আদর্শ রূপে যদি আমরা নিতে চাই তাহলে কিন্তু আমার -20 তে ভাগ দিতে হচ্ছে। তাহলে কি থাকবে? 5y/-20 = 1, অর্থাৎ x/-5 প্লাস y/ কত? 4 = 1। তাহলে আমি বলতে পারতেছি x অক্ষরে কি কাটে? 5 পরিমাণ কাটে, y অক্ষকে 4 পরিমাণ কাটে। এখন ছেদক, ছেদক মানে কি? পরিমাণ, তাই না? পরিমাণ কোনোদিন নেগেটিভ হতে পারে না। এখানে -5 আছে দেখেছি আমরা -5 বসাই দেব এরকম না। উত্তরটা মনে রাখা লাগবে পজিটিভগুলা। এখন এই ম্যাথটা আসলে কি বলছে? অক্ষদের দ্বারা এত সরলরেখার ছেদিত অংশের দৈর্ঘ্য, ওই যে √a² + b²। তো এইটা পারার জন্য তো আমার a আর b তো বুঝতে হবে। তাহলে এর মান কত? এখানে যদি 12 দিয়ে ভাগ দিই 3, আর b এর মান হচ্ছে কি 4, অর্থাৎ 4² + 3²। খেয়াল করে দেখবা 16 আর 9 25, উত্তর হচ্ছে কি 5। এত দ্বারা নির্দেশিত সরলরেখা এবং অক্ষদের দ্বারা বেষ্টিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ওই যে তোমাকে মাত্র বললাম x/4 + y/3 = 1 ফর্মেটে নিতে পারলে ক্ষেত্রফলটা বের করে ফেলো হাফ এবি, অর্থাৎ হাফ ইন্টু 4 ইন্টু 3। তার উত্তর কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 6। একটি সরলরেখার অক্ষদের মধ্যবর্তী অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সরলরেখার সমীকরণ। তাহলে আমি তোমাকে বললাম যে মধ্যবিন্দু আসলে কি a/2, b/2 না? তাহলে আলটিমেটলি a/2 এর মান এখানে কত দিয়েছে? 2, অর্থাৎ এর মান পাচ্ছি 4। সেম ফর্মেটে b এর মান পাচ্ছি 6, অর্থাৎ x/4 প্লাস y/6 = 1 পেয়ে যাচ্ছি। তারপর আমরা বলবো লসাগু নিয়ে নিচ্ছি, কত? 24। যদি 24 লসাগু নেই তাহলে কি থাকবে? এটা 6x প্লাস 4y = কত? 1। তাহলে আমরা যদি এখানে কোনো কারণে 2 তে ভাগ দিয়ে দিই তাহলে 3x প্লাস 2y মাইনাস 12 = 0 পেয়ে যাচ্ছি। আশা করি বুঝছো। ওকে, এই ম্যাটটা চিন্তা করো। এই ম্যাটটা আমরা অপশন টেস্টে করতে পারি, অপশন টেস্ট ছাড়াও করতে পারি। আমি তোকে দুইটাই শিখিয়ে দিব। আমি আগে হচ্ছে তোমার বেসিক নিয়মে করি। তাহলে এখন দেখি অক্ষদের ছেদাংশের সমষ্টি, অর্থাৎ a আর b তো ছিল। তাহলে a প্লাস b এর মান দিছে কত? 9, আর a মাইনাস b এর মান দিছে হচ্ছে 5, বিয়োগফলটা। তুমি এখানে a আর b টা কেমনে বের করবা? তুমি যোগ করে দিলো, a এর মান চলে আসবে, অর্থাৎ 14, তাহলে এর মান কত? 7।
আর b এর মান কত হয়ে যাবে 2। তাহলে আমরা বলতে পারতেছি x/7 প্লাস y/2 ইকুয়ালস টু কিন্তু 1। তাহলে লসাগু কত 14 আসতেছে, অর্থাৎ 2x প্লাস 7y ইকুয়ালস টু 1। তাহলে উত্তর হচ্ছে 2x প্লাস 7 ইকুয়ালস টু 14। এখন অপশন টেস্ট জিনিসটা কি ছিল, এখান থেকে খেয়ালটা করতে হবে। 14 তে ভাগ দিয়ে দিই, তাহলে x/7 প্লাস y/2 ইকুয়ালস টু কিন্তু 1 পাচ্ছে অপশন টেস্টে। এখন খেয়াল করো এই দুইটা তো ছিল ছেদাংশ এ আর বি, যোগ করে দেখো তো কত আসে 9, বিয়োগ করে দেখো 5, এর ছাড়া তো আর কোনটাই মিলবে না। তার মানে কি উত্তর হচ্ছে এটাই। এখন দেখবো এটা কি চাইছে। এটা বললো যে এত এত বিন্দুগামী রেখার অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত। তার প্রথম কথা হচ্ছে এই দুইটা বিন্দুগামী রেখা বের করতে হবে, তারপরে না খণ্ডিতাংশ আমি বের করব। তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে এটা কিন্তু আমাদের শেখা উচিত। তো একটা বিন্দু হচ্ছে x1 y1 আর একটা বিন্দু হচ্ছে কি x2 y2। তাহলে দুইটা বিন্দু যদি x1 y1 এবং x2 y2 হয়ে থাকে, রেখার সমীকরণ হচ্ছে y1 minus y2 by x1 minus x2 equals to y minus y2 x minus x2। দেখো আমি জাস্ট y1 আর x1 এর জায়গায় y আর x লিখছি, আর কোনো চেঞ্জ নাই। তাহলে এটি কি আসবে y1 minus y2 by x1 minus x2 equals to এই যে y plus 2 আর এখানে আছে x minus 3। তাহলে যদি আমরা হিসাব করি এখানে 4 এখানে হচ্ছে -2 অর্থাৎ -2। তাহলে -2 into x minus 3 equals to কি y plus 2। তাহলে আর একটু যদি ডিপলি হিসাব করি -2x plus 6 equals to কি y plus 2, অর্থাৎ 2x plus y minus 4 equals to 0 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা সাজিয়ে লিখতে পারতেছি 2x plus y equals to কি হয়ে যাবে বলো তো 4। তাহলে x by 2 plus y by 4 equals to 1। তাহলে এখন বলছি কি মধ্যবর্তী খণ্ডিতাংশ যে কি ছিল √a স্কয়ার প্লাস b স্কয়ার, তো এর মধ্যে এখানে 2, তাহলে কি বলবো আমরা √4 প্লাস 16 অর্থাৎ কি √20। আর √20 মানে কি 2√5, বুঝছো। এখন অনেক কিন্তু আমরা √20 কেমনে আসলে যে 2√5 সেটা বুঝি না। √20 মানে কি 4 × 5, তো √4 মানে কি 2, আর √5 তো √5, এই যেভাবে কিন্তু 2√5 চলে আসছে। আচ্ছা এই টাইপটা একটু দেখো যে এবি রেখার ইকুয়েশন, তো এটা হচ্ছে কি এক্সটেনশন এই টাইপটা যে টাইপটা আমরা একটু আগে বললাম। দেখো যদি এরকম কিছু থাকে যে এটা x অক্ষ এটা 6 অক্ষ এবং রেখাটা দেওয়া আছে, তাহলে অক্ষদের সাথে কিন্তু সম্পর্কিত। বাট এখানে দুইটা ক্রাইটেরিয়া, একটা দেখো এই যে মূল বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব রেখা দেওয়া থাকবে যার দৈর্ঘ্য হচ্ছে p, এবং একটা অ্যাঙ্গেল তৈরি করে থাকবে x অক্ষের সাথে, সেটা হচ্ছে থিটা। তাহলে ওই ক্ষেত্রে সূত্র হচ্ছে কি জানো, সরলরেখা সমীকরণ বের করার সূত্রটা হচ্ছে x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু p। এটা তো সেম ভাবে দেখতে, সেম ফরম্যাটের। তাহলে কি বলবো আমরা x cos 60 প্লাস y sin 60 ইকুয়ালস টু কি p এর মানটা অর্থাৎ √3। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে x ইন্টু 1/2 প্লাস y ইন্টু √3/2 ইকুয়ালস টু কি √3। তাহলে আমরা বলতে পারতেছি x প্লাস √3y ইকুয়ালস টু কি আসবে √3/2। তাহলে উত্তর কোনটা আসবে এই যে x প্লাস √3y ইকুয়ালস টু কি 2√3। দেখো এই ম্যাথটা কি দিছে 3x minus 4y প্লাস 12 ইকুয়ালস টু 0, এটা সরলরেখা। এই সরলরেখার x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কি 4, কেমনে বুঝবো। তাহলে আমরা একটু চিন্তা করতে হবে। তাহলে হচ্ছে 12 যদি ভাগ দাও তাহলে কিন্তু এখানে 4ই আসে, আর দৈর্ঘ্য তো করতে নেগেটিভ হয় না, নেগেটিভ আসলে উত্তর কিন্তু 4ই আসবে, এটা ঠিক আছে। অক্ষদের সাথে যে ত্রিভুজ তৈরি করে সেটা হচ্ছে 12, খেয়াল করে দেখবে এটাই আসবে। এবং অয়ক্ষকে 0,3 পয়েন্টে ছেদ করে। তাহলে অয়ক্ষকে কোন পয়েন্টে ছেদ করে, সাজে আমরা 3x minus 4y ইকুয়ালস টু -12 বলতে পারতাম, দেন -12 ভাগ দিতে হবে। তাহলে x by -4 প্লাস y by 3 ইকুয়ালস টু 0। আচ্ছা অয়ক্ষকে কই জানি ছেদ করতো, এই পয়েন্টে। এই পয়েন্ট কি ছিল 0,b। তাহলে খেয়াল করতো 0,bটা কত 0,3। তাহলে কি উত্তর হচ্ছে 3টাই। একটি সরলরেখার ঢাল হচ্ছে 3 এবং অয়ক্ষে খণ্ডিতাংশ হচ্ছে -5। তো রেখার সমীকরণ কত, মনে রাখবা একটা সরলরেখা বের করার 3টা টেকনিক আছে। একটা তোমার জাস্ট একটা পয়েন্টও দেওয়া থাকবে না, এটা হচ্ছে এক সূত্র। একটাতে একটা পয়েন্ট দেওয়া থাকবে, এটা হচ্ছে একটা সূত্র। এবং আরেকটা ক্ষেত্রে 2টা পয়েন্ট দেওয়া থাকবে, মানে বিন্দু দেওয়া থাকবে, এটা আরেকটা সূত্র। তাই এখানে কোনো পয়েন্ট দেওয়া নাই। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু পরিচিত, y equals to mx plus c, বাট পরিচয়টা আমরা ভুলে যেতে পারি। এটা হচ্ছে কি ঢাল বোঝায়, আর এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে অয়ক্ষের খণ্ডিতাংশ অথবা ছেদাংশ, বুঝছো, বা ছেদক কতটুকু পরিমাণ কাটছে যাই বলো না কেন। তাহলে এখন বলছে ঢালের মান হচ্ছে 3, তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি 3x, এবং অয়ক্ষের ছেদাংশ কত -5 অর্থাৎ -5। তাহলে সবগুলো মিলে কিন্তু আমরা বলতে পারতেছি 3x minus y minus 5 ইকুয়ালস টু কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আশা করি বুঝছো। যে সরলরেখা অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে এবং মূল বিন্দুতে যায় তার সমীকরণটা কত। আচ্ছা মূল বিন্দুকে আমি ইকুয়েশন বলতে আমরা যেন মনে রাখি অলওয়েজ y equals to mx, আর কিছুই না। আচ্ছা এখন বলছে x এর ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে কিন্তু ঢালের মানটা টেকনিক্যালি আমরা জানি, অর্থাৎ tan 60, কারণ ঢালের সংজ্ঞায় ছিল x এর পজিটিভ দিকের সাথে যত ডিগ্রি কোণ তৈরি করবে তার tan এর মানটা। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারতেছি কত √3 m এর মান। তাহলে উত্তর কত আসবে y equals to √3x। আচ্ছা
এইটা পড়ার আগে আমার এই বিষয়টা কিন্তু জানা উচিত যে তোমার একটা পয়েন্ট দেওয়া থাকলে তখন কি হবে? একটা পয়েন্ট ধরলাম x1 y1, তখন কিন্তু মাস্ট ঢাল দেওয়া থাকতে হবে। জাস্ট এই ২ টা ডাটা থাকবে, আর কিছু দেওয়া থাকবে না। ওই ক্ষেত্রে সমীকরণ কিন্তু y - yn = কিন্তু m * x - x1। এটা কিন্তু আমরা পরিচিত, বাট বুঝি না কোন সময় কি এপ্লাই করব। আচ্ছা, এখন এই ম্যাথটা দেখো। 1, 1 এবং 3, 3 বিন্দুদের সংযোগকারী সরলরেখার ইকুয়েশন। ২ টা পয়েন্ট দেওয়া আছে। একটু আগে শিখেছিলাম কি? y1 - y2 by x1 - x2 equals to yx এখানে দিবা, আর সাইডে যে কাজ করছিলাম হুবহু সেম কাজই করব আমরা। তাহলে এই পাশে কি থাকে ভাই? এই পাশে তো 1 ই থাকতেছে। তাহলে x equals to কিন্তু শুধুমাত্র y থাকতেছে। আশা করি বুঝছো। আর যখন তুমি দেখবা, আচ্ছা একটি সরলরেখা যদি এত এত বিন্দুগামী হয়, ঢাল কত? ২ টা পয়েন্টে থাকলে ঢাল বের করার শর্টকাট কি জানো? বা আসলে বেসিক সূত্র কি ছিল? কোটিদ্বয়ের বিয়োগফল বাই ভুজদ্বয়ের বিয়োগফল। আশা করি বুঝছো। তাহলে আলটিমেটলি উত্তর কি দাঁড়াবে? উত্তর দাঁড়াবে হচ্ছে কি, এখানে 2, এখানে হচ্ছে -2, উত্তর হচ্ছে -1। এখন দেখো পরের ম্যাথটা। এত ঢাল বিশিষ্ট একটা সরলরেখা এত এত বিন্দুগামী হলে কে এর মান কত? আচ্ছা ২ টা পয়েন্ট দিলে মাত্র না বললাম ঢাল কেমনে বের করে? কোটিদ্বয়ের বিয়োগফল বাই ভুজদ্বয়ের বিয়োগফল, যার মান হচ্ছে কি 3/7। তাহলে এইটা এটা ভ্যানিশ, কারণ দুইটাই 7। তাহলে কে এর মান কি চলে আসে? কে এর মান চলে আসবে 8। আচ্ছা, এখন এইটা তোমরা পারলে ১০০ টা স্টার দিয়ে রাখো। এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা বিষয়টা এরকম দেখি, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 ফর্মেট আছে, মানে কি x আর y জাস্ট সমান চিহ্নে এক পাশে আছে, একই পাশে। তাহলে ওই ক্ষেত্রে ঢাল বের করার শর্টকাট হচ্ছে মাইনাস x এর সহগ বাই y এর সহগ। বুঝে গেছে? এটা যেন ভুল কোনো সময় না হয়। তো একদম এডমিশন পর্যন্ত লাগবে। তাহলে এইটাকে x এর সহগটা কত বলো তো? x এর সহগ হচ্ছে p, তাহলে মাইনাস p দিয়ে দিলাম। মাইনাস তো সূত্রে মাইনাস ছিল। আর y এর সহগটা কি ছিল? q। তাহলে আলটিমেট উত্তর দাঁড়াচ্ছে -p/q। এই টাইপটা অনেক জায়গায় তোমরা পাবা। এখন আমরা পরের ম্যাথটা দেখি যে কি বলছে, এই রেখার সাথে লম্ব রেখার নতি কত? আচ্ছা, এটা তো এভাবে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এটা তোমার এভাবেই তারা দিয়েই দিচ্ছে, তাই না? ওকে, তাহলে এই ক্ষেত্রে তো আমরা জানি যে x এর সহগটা হচ্ছে ঢাল। তাহলে ঢালটা কত আসবে? ঢালটা হচ্ছে -5। বাট এটি কিন্তু চাইনি। আমরা কিন্তু অনেকে -5 দেখাই দিব। দেখানো যাবে না। চাইছে এই রেখার সাথে লম্ব রেখার নতি। আর আমরা তো জানি যে ২ টা লম্ব রেখার ঢালে গুণফল কি হয়ে যায়? -1 হয়ে যায়। তাহলে চিন্তা করো এটার সাথে কি গুণ দিলে -1 আসবে? পজিটিভ 1/5। শেষ। এটা হচ্ছে উত্তর। এখন আমরা চিন্তাটা করবো এভাবে, একটা ঢাল দেওয়া আছে। তার লম্ব রেখার ঢালটা আসলে কিভাবে করা যায়? চিন্তা করতে হবে, জাস্ট তাকে উল্টায় দাও এবং মাইনাস দ্বারা গুণ দাও। উল্টায় দিলে কি থাকে? -1/5, আর মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসটা ভ্যানিশ, অর্থাৎ 1/5 হয়ে যাবে। এখন দেখো, এইটা এবং এইটা ২ টা সরলরেখা। তাদের ঢালগুলা গুণফল। যেহেতু একপাশে আছে তাহলে শর্টকাট আমরা এপ্লাই করতে পারি। তাহলে এইটার ঢাল হচ্ছে কি জানো? -3/1। বুঝে গেছে? উত্তর কত এটা? শুধুমাত্র -3। আর এটার ঢালটা কত আসবে? -3/-1, অর্থাৎ 3। তাহলে ঢাল দুটো গুণ করে দাও। ঢাল দুটো গুণফল চলে আসবে -9। আচ্ছা, একটি সরলরেখা এককের ঋণাত্মক অংশ হচ্ছে কত? ১২০ ডিগ্রি কোণ তৈরি করতেছে। তাহলে রেখার ঢাল কত? আমরা সংজ্ঞায় জানতাম এককের ধনাত্মক দিকের সাথে। যদি চিত্রটা আঁকতে চাও তাহলে ওই ক্ষেত্রে কি হবে? এককের ঋণাত্মক দিকের সাথে ১২০ ডিগ্রি কোণ তৈরি করতেছে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম। এটা হচ্ছে ১২০ ডিগ্রি। বা ঢালের প্রকৃত সংখ্যা কি? এককের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার tan এর মান। তাহলে এটা কত হয়ে যাবে? ৬০ ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে কি tan ৬০, অর্থাৎ √3। x = 2, এই রেখাটা এককের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? তাহলে x = 2 আমরা কিভাবে আঁকবো? এভাবে না, একটু আগে শিখাইলাম। বুঝছো? x অক্ষরে 2 প্রমাণ কেটে চলে গেছে। তাহলে এটা এককের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90। ম্যাথ শেষ। এখন যদি আমরা পরের ম্যাথটা দেখি, y = 1 রেখার ঢালটা কত আসবে? তাহলে y = 1 সরলরেখার ঢাল কেমনে আঁকবো? চিত্র আঁকো। আর চিত্র আঁকলাম। y = 1 মানে কি? বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এটা এককের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে বলো তো? 0 ডিগ্রি, তাই না? তো 0 ডিগ্রি ঢাল কিভাবে হবে? m = tan 0। আর আমরা কিন্তু জানি tan 0 ডিগ্রি মান হচ্ছে 0। তার উত্তর কত? 0। আচ্ছা, এই রেখাটা এককের ধনাত্মক দিকের সাথে আসলে কত ডিগ্রি কোণ তৈরি করে? তো ঢালটা বের করে আগে। তো ঢাল বের করে কিভাবে বলো তো? যেহেতু একপাশে আছে -x এর সহগ বাই y এর সহগ, তাহলে কি থাকে? -√3। তাহলে -√3 মানে কি? -60 ডিগ্রি, তাই না? আচ্ছা, tan এর ক্ষেত্রে তুমি যদি মৌলিক পদে চিন্তা করো সেটা কি 180। আচ্ছা 180 কেন দিবা? 180 দেওয়া যে কথা, না দেওয়ার কথা। মনে রাখতে হবে tan এবং cot এর জন্য। আর বাকি ৪ টার জন্য হচ্ছে কি 360। এটা আমরা আলোচনা করব ত্রিকোণমিতি চ্যাপ্টারে ভালো করে। জাস্ট মনে রাখো যে এই যে 180 থেকে যদি আমরা এটা যোগও দিয়ে দিই, মানের কোনো হেরফের হবে না। উত্তর কত? 120 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে কি 120 ডিগ্রি। কেন? দেখো, আমি তোকে মাত্র কি বললাম? ধরলাম tan x একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, সেটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক। তুমি যদি তার আগে একটা পাই দাও, মানে কি 180,
মানের কোনো হেরফের হবে না, এটার মান যা ছিল এটার মান ওইটাই হবে, বুঝছো? তাহলে 10 মাইনাস 60 ডিগ্রি মান কি ছিল? -√3। তোমাকে মাত্র বললাম জাস্ট এটা 180 যোগ দিয়ে দাও, কোনো ব্যাপারই হবে না, মানের কোনো চেঞ্জ হবে না। বাট অ্যাঙ্গেলটা তো এটা মানে কি 120 না? আমি জাস্ট এই কথাটা বুঝাইছি। অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্নকারী সরলরেখাসমূহের ঢালের মান কত হবে? মনে রাখা লাগবে। যদি অক্ষদের সাথে সমান সমান কোণ তৈরি করে, অর্থাৎ কিরকম? দেখো এই রেখাটা অক্ষদের সাথে 45 45 এছাড়া তো সমান হবে না। আবার এই রেখাটাও কিন্তু 45 45 করতেছে, বাট এটা কিন্তু 45 অ্যাঙ্গেল এক্সের সাথে, আর এইটা কত? 135। তাহলে 10 45 মান হচ্ছে 1, আর 135 কত? -1। তাহলে উত্তর কত? +-1 হয়ে যাবে। দেখো এটা, এই দুইটা বিন্দু হলে এবি রেখার অয়ক্ষের ছেদ বিন্দু হচ্ছে এত। তার প্রথম হচ্ছে ইকুয়েশনটা তৈরি করতে হবে। তাহলে ইকুয়েশন কিভাবে তৈরি করবো আমরা? ইকুয়েশন হচ্ছে এই যে এটা, y1 - y2, এটা 2 কিন্তু, দেন x1 - x2 ইকুয়ালস টু, এখানে y দাও, এখানে x দাও, এখানে এটা, এখানে এটা। তাহলে হিসাব করে এখানে কি থাকে? 1, এখানে কি থাকে? -4, অর্থাৎ 1/-4 ইকুয়ালস টু কি? y - 1/x - 3, দেন x - 3 ইকুয়ালস টু -4y + 4। তাহলে বলতে পারতেছি x + 4y ইকুয়ালস টু কত হয়ে যাবে? 1, অর্থাৎ x/1 + y/1/4 ইকুয়ালস টু 1। এখন বলছে এবি রেখার অয় বিন্দুর ছেদবিন্দুটা আসলে কত? ছেদবিন্দুটা ছিল 0,1/4। তাহলে এটা হওয়ার কোনো সুযোগ নেই, তাই না? এখন এবি রেখার উপর লম্ব রেখার ঢাল, তাহলে এবি রেখার ঢালটা কেমনে বের করবো? দুইটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে বের করো। কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ 1/-4। বাট চাইছে লম্ব রেখার ঢাল, তাহলে এটা যদি এটা ঢাল হয়, তাহলে লম্ব রেখাটা কি বললাম? উল্টাই দিতে হবে এবং একটা মাইনাস সাইন দ্বারা গুণ দিতে হবে। উল্টাই দাও, তাহলে 4 -4 আর কি, আর মাইনাস দ্বারা গুণ করলে সেটা +4 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এটা হয়। এবং এবিকে যদি বাহু ধরি, তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? তাহলে এবি বাহু ধরলে বাহু দৈর্ঘ্যটা বের করে কি হবে? √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি কি আসে? এটা আলটিমেটলি আসে হচ্ছে 4, তাহলে 16 + 1 অর্থাৎ √17। তাহলে ঠিকই আছে, কারণ √17 স্কোয়ারই তো হয়ে যাবে বর্গক্ষেত্র। তাহলে উত্তর কত? 2 এবং 3। আর যারা চালাক তারা কি করবে? যেহেতু 1 নম্বর অপশনটা এখানে মিলে নাই, তাহলে এখানে তো কোথাও সিঙ্গেল অপশন নাই, তাহলে উত্তর তো 2 ও 3ই হবে। আলফার কোন মানের জন্য এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে? আমি তোকে বললাম যে সমান্তরাল হলে ঢাল দুইটা মাস্ট সমান হতে হবে, ঠিক আছে? তাহলে ঢাল বের করে কি হবে? -x এর সহগ বাই y এর সহগ, আর সমান সমান কি দেবো? এটা -3/5, তাহলে মাইনাস দুইটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি। দেন 5 আলফা - 5 ইকুয়ালস টু কি হয়ে যাবে? 3 আলফা + 3, অর্থাৎ 2 আলফা ইকুয়ালস টু 8, অর্থাৎ আলফার মান হয়ে যাবে কি? 4। এখন দেখো পরেরটা, যে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তো কে এর মানটা কত? সেম, আর ঢালটা বের করি না আগে। -1/-1 ইন্টু এটা ঢাল কত? -3/k, ঢালে গুণফল কি ছিল? -1। মনে রাখা লাগবে, লম্ব শর্ত হচ্ছে দুইটা রেখার ঢালের গুণফল অলওয়েজ কি হবে? -1। তো মাইনাসগুলো তো ভ্যানিশ, তাহলে আমরা বলতে পারতেছি এই মাইনাস হতে ভ্যানিশ। কে এর মান কত? 3। এত বিন্দুগামী এবং এত রেখার লম্ব রেখার ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, এটা ম্যাথ। সমান্তরালটা কিন্তু হুবহু সেম ছিল, জাস্ট একটু তফাৎ। কি তফাৎটা ছিল? যদি সমান্তরাল বলতো আমরা কিন্তু বলতাম এই যে 2x - 3y জাস্ট কে ধরতাম। যেহেতু লম্ব আছে সেটা কি সহগুলোকে এক্সচেঞ্জ করতে হবে, তাই না? আমরা এগুলো একটাও শিখবো না, আমরা নতুন কিছু শিখবো। কি শিখবো? লম্ব বলা আছে আগেরটাই, জাস্ট সহগুলোকে এক্সচেঞ্জ করতে হবে এবং মাঝখানের সাইনটা দুইটা শুধুমাত্র এটাকে চেঞ্জ, অর্থাৎ 3x + 2y। থেমে যাও, কে দেওয়া যাবে না, সমান সাইন দিলাম। এখানে যেটা করছি সেটাই করো, জাস্ট এক্স জায়গাটা ব্র্যাকেট দাও, ওয়ার জায়গাটা ব্র্যাকেট দাও। এই দুইটা পয়েন্ট আমরা কি বসাবো? এই দুইটা পয়েন্ট, ভুজের জায়গায় 1, কোটির জায়গায় 2, ম্যাথ শেষ। তাহলে 3x + 2y হিসাব করলে কি আসে? 3 আর 4 মিলে 7, তাহলে -7 = 0। এটা হচ্ছে আনসার। আর যদি বলতে সমান্তরাল রেখার ইকুয়েশন, তাহলে 2x - 3y = এটা হইতো, বুঝছো? আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ইকুয়েশনটা কি? তাহলে এক্স অক্ষ তো এটা, তাই না? তো তার সমান্তরালগুলো তো এটা, অর্থাৎ y = সামথিং আকারে থাকবে। তাহলে এখানে y = সামথিং যেটা আছে সেটা হচ্ছে আমার আনসার। এই দুইটার মধ্যবর্তী কোণ কত? তা এটা ঢালটা বের করে ট্রাই করি। এটা ঢাল হচ্ছে কি 4/3, এই যে -x এর সহগ বাই y এর সহগ চিন্তা করে। আর এটা ঢালটা কত? -3/4। তুমি যদি এই দুটো গুণ করে দেখো তাহলে গুণফল কি আসবে? -1। তার মানে কি এই দুইটা পরস্পর লম্ব রেখা ছিল। আর দুইটা লম্ব রেখার মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে? 90 ডিগ্রি। এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল, এর তিনটা টাইপ আছে। আচ্ছা, ছেদবিন্দু এবং অক্ষের সমান্তরাল, সেটা হইতে পারে x অক্ষ, সেটা হইতে পারে y অক্ষ, এই দুটাকে করি। আচ্ছা, তাহলে x অক্ষের সমান্তরাল ইকুয়েশনগুলো আলটিমেটলি কি বলতো? y = সামথিং ফরম্যাটে থাকে না? এটা তো আসলে উত্তর হবে, বাট এখানে কি কোথাও x আছে? না। শর্টকাটটা হচ্ছে এই দুটো থেকে জাস্ট x এর মানটাকে কোনোভাবে ভ্যানিশ করতে পারি কিনা, যোগ করে দিলেই তো ভ্যানিশ। যোগ করে দিলে কি থাকে? 2y = 4, অর্থাৎ y এর মান কি চলে আসবে? 2। আর কোনো কাজ নেই।
এখন দেখি অক্ষের সমান্তরাল এবং এত এত ছেদবিন্দু, সেম কথা। অক্ষের সমান্তরাল মানে কি, এক্স ইকুয়ালস টু সামথিং, এখানে কোনো ওয়াই নেই, তাহলে ওয়াই এর মানটাকে জাস্ট ফিনিশ করতে হবে, বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করে দিলে এক্স প্লাস এক্স থাকবে আর 5 মাইনাস 3 থাকবে, তাহলে 2x এর মান কি 2, তাহলে x এর মান বলতে পারি কি 1। দেখো দুইটা রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ বা কোণ, এটা কিন্তু আমরা শিখেছিলাম যে এভাবে ঢাল দিয়ে, একটা ঢাল হচ্ছে m1, একটা ঢাল হচ্ছে m2, তাহলে থিটা হচ্ছে কি জানো, tan ইনভার্স, এটা প্লাস মাইনাস থাকবে, tan ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। আমরা এখন একটা আলোচনা করব স্পেশাল টাইপ। আচ্ছা, যেখানে দেখো একটা রেখা কিন্তু সমান্তরাল রেখা টাইপ থাকবে, আর একটা রেখার কিন্তু আমরা ঢালের মানটা জানি ডিগ্রিতে, কারণ এটা দেখো y ইকুয়ালস টু কিন্তু √3x + 1 বলতে পারি, তো এদিকে অ্যাঙ্গেলটা আমি জানি না, 60 হবে, এই কথাটা বললাম। আর x ইকুয়ালস টু 1 মানে কি, এটা তো সমান্তরাল। তাহলে এই টাইপের গুলা ক্ষেত্রে জাস্ট আমরা চিত্র আঁকবো, চিত্রকে x ইকুয়ালস টু এটা তুমি ডিফাইন করো, এবং y ইকুয়ালস টু √3x + 1টা কিভাবে হতে পারে, 60 ডিগ্রি কোণ করে চলে যাবে এটা। তাহলে এই দুটো মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, এটা কত হবে, আমরা তো জানি ভাই এটা হচ্ছে 60, তার মানে এটাও 60, তাই তো, অনুরূপ কোণ, তাহলে এটা কত 30। দেখছো চিত্র কিন্তু ম্যাথটা আমরা করতে পারতেছি। এরকম আরেকটা হতে পারে এটা, জাস্ট চিত্র আঁকো, যদি আমরা চিত্র আঁকি y ইকুয়ালস টু b কিন্তু হয়ে যাবে এটা, আর চিত্র কিন্তু আগেরটার মতোই হুবহু সেম ফরম্যাটে যে এটা, তাদের মধ্যবর্তী কোণ কত এটা। আচ্ছা এটা যদি 60 হয়, এটা তো ডাইরেক্ট অনুরূপ কোণের ফরম্যাটে হয়ে গেল, তাই না, তার উত্তর কত হয়ে যাবে 60। আচ্ছা এখন আমরা দেখবো এই দুটো সরলরেখাদের মধ্যবর্তী আসলে কোনটা কত হবে। আচ্ছা একটা কিন্তু আমি বলতে পারছি, যদি প্লাস এক্স নাও তাহলে কিন্তু এটা এরকম থাকতেছে, আর মাইনাস এক্স নিলে কিন্তু বিষয়টা এরকম থাকতেছে। তাহলে এইটার জন্য তুমি যদি চিত্র আঁকো, যেহেতু সি নাই, মূল বিন্দুকে আমি 100% এটা, আর এটার জন্য চিত্র আঁকলে 135 করে চলে যাবে, তাহলে এটা যদি 45, আর এই সবটা যদি 135 হয়, তাহলে এইটা কত ভাই, এটা হচ্ছে 90, একদম নর্মাল একটা কনসেপ্ট। এখন পরেরটা আমরা যাই, y প্লাস এক্স রেখার লেখচিত্র আসলে কোনটা হবে। তাহলে এই ম্যাথটা আসলে কীভাবে করবো আমরা এটাকে y ইকুয়ালস টু মাইনাস এক্স তো বলতে পারতেছি, তাই তো। আচ্ছা এটা বলার পরে আমরা চিত্র আঁকা ট্রাই করি। দেখো মূল বিন্দুগামী এবং -1 যেহেতু ঢাল, তাহলে 135 ডিগ্রি কোণ করে চলে যাবে, শেষ। এই ইকুয়েশনটা হচ্ছে কি y ইকুয়ালস টু মাইনাস এক্স। দেখো এত বিন্দু হতে এত রেখার লম্ব দূরত্বটা কত হবে। ওকে কীভাবে করবো আমরা, যা চিন্তা করতে হবে লম্ব দূরত্ব বের করে কীভাবে, তাহলে ডি হচ্ছে লম্ব দূরত্বটা, মডুলাস সাইন দিবা লবে, জাস্ট এটা দিয়ে এটা সিদ্ধ করে দাও, তাহলে কি থাকবে -8 -3 + 1, আর নিচে √/, দিবা এক্সের যে সহগ থাকবে তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, কাজ শেষ। তো এখানে কি থাকবে -11 + 1 অর্থাৎ 10, আর এখানে হচ্ছে 5, তাহলে কি থাকবে উত্তর হচ্ছে 2। আচ্ছা মূল বিন্দু হতে 4 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ চাইছে, যেহেতু এখানে কোনো বিন্দু বলা নাই, কোনো কিছু নাই, তাহলে ইকুয়েশন কিন্তু এটা y ইকুয়ালস টু mx + c আমরা বলতে পারি, ঢালটা কত -1, তাহলে y ইকুয়ালস টু -x + c বলতে পারতেছি। যদি একটু সাজাই x + y - c = 0, জাস্ট c এর মানটি তো মিসিং। এখন বললো মূল বিন্দু হতে, এই ধরলাম হচ্ছে মূল বিন্দু হতে এই যে রেখা হচ্ছে এটা x + y - c, যার দূরত্ব হচ্ছে কত 4, তাহলে ওই যে কনসেপ্টটা, যেহেতু আমি যদি এখানে প্রশ্ন মধ্যে বলতে পারি 4 ইকুয়ালস টু মূল বিন্দু দিয়ে তুমি সিদ্ধ করায় দাও, তাহলে কি থাকে -c, এখানে কি থাকবে √1² + 1², তাহলে মডুলাস c ইকুয়ালস টু কি থাকতেছে 4√2 বলতে পারি, আর মডুলাস উঠে দিলে কিন্তু আমরা জানি যে প্লাস মাইনাস সাইনটা চলে আসে, অর্থাৎ c এর মান কি +-4√2 পেয়ে যাচ্ছি। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে x + y +-4√2 ইকুয়ালস টু কি 0। এখন দেখবো এই দুইটার সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে দূরত্ব কি হয়ে যায় বলো তো, ধরলাম a1x + b1y + c ইকুয়ালস টু 0, c1 ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে a1x + b1y + c2 ইকুয়ালস টু 0। দেখছো একটা খেয়াল করছি কি করছি, x এর সহগ এবং y এর সহগটা কিন্তু সেম, কারণ ঢাল হওয়ার জন্য কিন্তু x এর সহগগুলো সমান হতে হবে, y এর সহগগুলোকে সমান হতে হবে, তাহলে ঢাল সমান হবে না। সমান্তরাল রেখাদের দূরত্বটা বের করতে হবে d ইকুয়ালস টু ধ্রুবক দ্বয়ের বিয়োগফল, আর নিচে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। আগে তো বললাম x এর সহগ এবং y এর সহগটাকে সেম করতে হবে, তুমি 2 দিয়ে ভাগ দিতে পারো অথবা 2 দিয়ে গুণ দিতে পারো, ভাগ দিলে তো ভগ্নাংশ আসতেছে, তাহলে কি 2 দিয়ে গুণ দিই, তাহলে 8x - 6y + 4 ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে 8x - 6y - 9 ইকুয়ালস টু 0। ওকে দেন দূরত্ব বলতে পারি আমরা 4 + 9/√8² + 6², তাহলে কি থাকতেছে এটা 13, এখানে কি থাকে 10, আশা করি বুঝছো। এবং একটি বর্গক্ষেত্রের দুই বাহু এত এবং এত দেওয়া আছে, রেখা দুটির উপর অবস্থান করলে ক্ষেত্রফলটা কত। দেখো এইটার ঢাল এবং এটার ঢাল সমান, তাহলে একটা বর্গক্ষেত্র তোমার যদি এরকম থাকে, তাহলে ঢাল যেহেতু সমান তাহলে অবশ্যই লম্ব হবে না, সমান্তরাল হবে, তাহলে ধরলাম এটা হচ্ছে এটা 6x - 8y + 5 = 0।
আচ্ছা, যেহেতু দূরত্ব বের করার কনসেপ্ট আসছে, আবার সেম করে নিই। ছোটটাকে তুমি 2 দিয়ে গুণ দিবা। তাহলে 6x মাইনাস 8y প্লাস 20 চলে আসতেছে। তাহলে এই যে গ্যাপটা, এই যে দূরত্বটা কেমনে বের করব? ধ্রুবক দ্বয়ের বিয়োগফল বাই রুট ওভার 6 স্কোয়ার প্লাস কি আসবে? 8 স্কোয়ার। তাহলে উত্তর কত আসবে? মাইনাস 15 মডুলাস বাই 10, অর্থাৎ 5/2। আর 5/2 হোল স্কোয়ার করলে কি আসে? 25/4। আশা করি বুঝছো। তো তোমরা এই ম্যাথগুলা ভালো করে প্র্যাকটিস করো। আমরা পিডিএফ স্লাইডে দিয়ে দিব। আর কিছু লাগবে না। এখান থেকেই তোমার এইচএসসি পরীক্ষার যাবতীয় যা টাইপ আছে সব কমন পাবা। বেস্ট অফ লাক।